উনি যে উনার সঙ্গে যারা নির্বাচনে অংশ নিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের বাসভবনে গেলেন, ডক্টর শফিকুর রহমান সাহেবের বাসভবনে গেলেন, ডক্টর নাহিদ ইসলামের বাসভবনে গেলেন। এটা নিশ্চয়ই একটা অনন্য সৌজন্যতার প্রকাশ উনি ঘটিয়েছেন, কোনো সন্দেহ নাই। এই যে এটা নিয়ে আপনার কাছ থেকে কোনো প্রশস্তিমূলক বক্তব্য আমি মানে প্রস্তুত করছি না। আমি যেটা বলতে চাচ্ছি আপনার কাছে, যে এই যে যাওয়াটা, আপনি কি মনে করেন আমাদের আগামী দিনের রাজনীতিতে ওনার এই আচরণটা কোনো ইতিবাচক প্রভাব ফেলবে? ধন্যবাদ মাসুদ ভাই, আপনার এবং আপনার দর্শক শ্রোতা। দেখুন, আহ তারেক রহমানের এই বাসায় যাওয়াটা, এটা একটা পজিটিভ দিক, এটা সত্য কথা। আপনি দেখবেন শফিক শফিকুর রহমানের বাসার আশপাশের যে বসবাসকারী লোক, মানুষের বাচ্চারা পর্যন্ত এসে তারেক রহমানকে রিসিভ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। তো এমনি একটা দৃশ্যমান রাজনীতিতে এটা মাইলেজ দেয়। কিন্তু আমি আপনাকে বলি যে, আপনার মনে আছে যে নিশ্চয়ই, যে 1991 সালে আমরা যখন বিএনপি যখন সরকার গঠন করে, আমরা দীর্ঘ সময় আওয়ামী লীগের সাথে আন্দোলনে, ছাত্রলীগের সাথে আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। এবং সংগ্রামে থেকে এরশাদকে বিদায়ের পরে কিছুদিন পরেই দেখা গেল যে ছাত্রলীগ মধুর ক্যান্টিনের সামনে দিয়ে তারা মিছিল করে যাচ্ছেন, খালেদা জিয়ার 2 গালে জুতা মারা তালে তালে। যদিও ছাত্র দলের পক্ষ থেকে কোনো এটার জন্য রিয়াকশন দেওয়া হয় নাই, কিন্তু আমরা একটু আশ্চর্য হয়েছিলাম। আপনি দেখবেন যে এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর, আমরা যখন এই যে মিটফোর্ডে যুব দলের কর্মী লালচাঁদ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত তারাও বিএনপির লোক, লালচাঁদও বিএনপির লোক, বিএনপির ছেলে, যুব দলের ছেলে। তো সেইখানে রেসিডেন্সিয়াল মডেল থেকে আরম্ভ করে বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে দিয়ে যে মিছিলটা বের করলো, সেটা এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামাত সম্মিলিতভাবে তারা মিছিলটা বের করলো। মিছিলের ল্যাঙ্গুয়েজটা বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসে কখনো উচ্চারিত হয়নি। যে অশ্লীল অসভ্য ল্যাঙ্গুয়েজটা, সেটা হলো 1 2 3 4 তারেক জিয়ার ড্যাশ ড্যাশ মার। আমার মনে আছে, এটা খুবই অশ্লীলতম। আমি শুনলাম, এবং শুনিনি। এবং ওই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স 79 বছর বা প্লাস 79 বছর। তারা খালেদা জিয়ার 1 2 3 4 খালেদা জিয়ার ড্যাশ ড্যাশ মার, এইটা তারা করেছেন। এখন যে লোকগুলি এইরকম অশ্রাব্য অশ্লীল যে স্লোগান দিতে পারে, তারেক রহমান এই জিনিসটা ফেস করেন নাই। গত 1 বছর যে বাংলাদেশের পলিটিক্সে যে কিভাবে চলেছে, 1.5 বছর ডক্টর ইউনূস এবং তার সাথী, তার সহমর্মী যারা, তারা বাংলাদেশে কিরকম অশ্লীল অস্থাব্য রাজনীতির চর্চা করেছেন, আমরা সেইটা আমরা প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি, প্রতিনিয়ত ফেস করেছে। তো এখন আপনি বলবেন যে আপনারা যে ফেস করেছেন, আপনাদের যে দুঃখবোধ, এইটার সাথে কি তারেক জিয়া একাকার হয়ে যাবেন? তারেক রহমান একাকার হবেন না। উনি উনার সৌজন্যতা উনি দেখাবেন, উনার দরজা খোলা রাখবেন। তবে আমি মনে করি তারেক জিয়ার নিচের টায়ারের যারা আছেন, তারেক রহমানের নিচের টায়ারে যারা আছেন, তারা এই জিনিসটা মনে রাখবেন রাষ্ট্র এবং রাজনীতি চালানোর জন্য, যে কি ধরনের অশ্লীল রুচির লোকজন আমার ওই পাশে অপেক্ষা করছে। আমি যাদের সাথে কথা বলছি, এদের রুচিটা কত অশ্লীল, কত অশ্রাব্য, এদের ভাষা, ল্যাঙ্গুয়েজ। আপনি দেখেছেন যে ঢাকা 8 আসনে মির্জা আব্বাসের এগেনস্টে বহু বছর ধরে, প্রায় 1977 সালে উনি যখন কমিশনার ইলেকশন করেন, তখন উনার বয়স 25 বছর। এবং উনি 91 সালে যখন রাজনীতি ইলেকশন করেন, তখন যখন আমির আব্বাস আলী খানকে, জামাতে ইসলামের আমির আব্বাস আলী খানকে তিনি
পরাজিত করেন, একেবারেই তার যে জামানত বাজেয়াপ্ত হয়। সেই সময় অনেক বড় নেতা আব্বাস আলী খান এবং তার সাথে আরেকজন নেতা ছিলেন মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের, রাইট। তো তো মুজাফর হোসেন পল্টু, বিখ্যাত মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির। আব্বাস ভাই তখন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য না, জাস্ট যুব দলের সভাপতি। তো সেই ক্ষেত্রে মির্জা আব্বাস তো তার সিনিয়রদের সম্বন্ধে একটি কটু কথা উচ্চারণ করেন নাই। আপনিও তখন 91 সালে বড়, আমরাও মোটামুটি বড়, আমরা এমএ পাস করে গেছি আরো 2 বছর আগে। তো সেই কারণে রাজনীতির এই যে আমূল একটা পরিবর্তন, যে এই যে অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ব্যবহার, এবং শুধু মির্জা আব্বাস না, মির্জা আব্বাসের স্ত্রীকে নিয়ে যে পরিমাণ অশ্লীল কথাবার্তা বলা হয়েছে, যে পরিমাণ অশ্রাব্য কথাবার্তা বলা হয়েছে, এটা কোনো অবস্থাতেই সহ্য করার মতো না। তো তারপরে মির্জা আব্বাস এই সহিষ্ণুতার পরাকাষ্ঠা দেখিয়েছেন। আমি মনে করি এই জন্য তিনি ধন্যবাদ পাবেন। আর বাংলাদেশের মানুষকে আমি মনে করি, বিএনপি নেতা কর্মীদেরকে এই বিষয়টা একেবারেই মনে রাখতে হবে যে আমাদের কাউন্টার পার্ট, আমাদের অপরপক্ষ কারা, এরা কি ধরনের, এরা শুধু স্বাধীনতা বিরোধী না, এরা একটা অশ্লীল অশ্রাব্য ল্যাঙ্গুয়েজের ভাষার চর্চা করে রাজনীতিতে। জি, আচ্ছা, এটা নয় ভাষার কথা বললেন আপনি, রাজনীতিতেও তো কিন্তু নানা ধরনের কথাবার্তা ইদানিং তারা বলছেন। এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি কিছু কথাবার্তা বলছেন যে কিভাবে আন্দোলন হবে না হবে। আমার কেন যেন মনে হচ্ছে, আপনি কি এটা খেয়াল করেছেন কিনা, যে নতুন সরকার মঙ্গলবার দিন হয়তো শপথ দিবে, আপনার প্রথমে সংসদ সদস্য, পরে মন্ত্রী পরিষদ হবে, তো ধরা যাক বুধবার থেকে তাদের কার্যক্রম শুরু হবে। আমার তো এখন কেন যেন মনে হচ্ছে যে বুধবার থেকেই তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করার একটা পায়তারা চলছে। তো একটা সরকারকে তারা কি একদিনও সময় দিবে না, এভাবে করবে? ধন্যবাদ আপনাকে। দেখুন মাসুদ ভাই, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করে নাই। প্রচলিত কথা আছে, চালু আছে, যে তার সম্পদের হিসাব দিতে হবে, শুধুমাত্র তিনি এই জন্য ইলেকশন করেননি। এখন তিনি বলছেন যে আমরা ছায়া মন্ত্রিসভা গঠন করব। ওয়েলকাম, ব্রিটেনে এটা আছে, ব্রিটেনে এটা আছে। কিন্তু আমি আপনাকে বলি, আপনি বাংলাদেশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা যদি ছায়া মন্ত্রিসভা করেন, আমি তাদেরকে স্বাগত জানাবো। কিন্তু আমি আপনাকে বলছি, লিখে রাখেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা কোনো ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারবেন না। কারণ প্রথমত একটা হচ্ছে বহিরঙ্গনগত কারণ। বাহ্যিক কারণটা হচ্ছে যে বাংলাদেশে এখন অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট চালু আছে, আপনি জানেন। অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট, আমি সালটা বলতে পারছি না, 1913 অথবা 1930 এইরকম অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট। তো অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট রাষ্ট্রীয় গোপনীয়তার আইন। তো সেই গোপনীয়তার আইন এটা রচিত হয় নাই, এটা চালু আছে এখনো। আপনার মনে আছে যে সাংবাদিক রোজিনা, প্রথম আলোর সাংবাদিক রোজিনা, তিনি একটি ফাইল লুকিয়ে দেখার কারণে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট আইনে মামলা হয়েছিল, মনে আছে আপনার? একদম মনে আছে, একদম। আচ্ছা, এবং সেটা ছিল জনস্বার্থে। করোনার আইন যে টেন্ডারটা, এটা কত টাকা। তো যাই হোক, সেইটা। আরেকটা হচ্ছে ছায়া মন্ত্রিসভা কেন হবে না? ছায়া মন্ত্রিসভা হলে ওকে মন্ত্রণালয় পাত্তা দিতে হবে। তো তুই পাত্তা পাবি কেন, আমি পাবো না? তো অফিসিয়াল ছায়া মন্ত্রিসভার প্রথম যে বিরোধী ব্যক্তিটা হবে, এইটার নাম তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হবে, কারণ তিনি এমপি নন। তিনি ছায়া মন্ত্রিসভার সদস্য হতে পারবেন না। তো ফর দ্যাট রিজন উনি তো প্রথম এটার বাধা হবেন। এবং যারা নির্বাচিত হন নাই, যারা ইয়াতে কি বলে এনসিপি থেকে, এরা সবাই বাধা দিবে। তো আমি আপনাকে বলছি, বাংলাদেশে আমরা 1996 সালে যখন 118 সিট নিয়ে, 118 আসন নিয়ে অপোজিশন হয়, পরে 2টি আসন কমে যায়, ম্যাডামের 4 আসন ছাড়ার কারণে 2 আসন আওয়ামী লীগ নিয়ে যায়, বিএনপি 2 আসন পায়। তো 116 আসন, 116 আসনের অপোজিশন পার্লামেন্টে সেই ছায়া মন্ত্রিসভা হয় নাই।
হয় নাই, এবং সেই ইন্টারনাল কারণটা কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবেন। কারণ ছায়া Right. মন্ত্রিসভার সদস্য হলেই পার্লামেন্টে তাকে মোকাবেলা করতে হবে প্রথম। কারণ ক্যাবিনেট মন্ত্রী যখনই বলবেন কোনো কিছু, ছায়া মন্ত্রিসভা থেকে তার উত্তর দিতে হবে। তো এইটা ওই Right. ছায়া মন্ত্রিসভা উইল নট বি অ্যাভেলেবল ইন অল টাইম। এন্ড আরেকটা হলো যে কে ছায়া মন্ত্রিসভার সদস্য হবো, আমি হব না কেন, এইটার জন্য। এবং লিডার অফ দি অপোজিশন তখন মনে করেন যে বাবা ঝামেলার দরকার নাই, আমরা সবাই মিলেই উত্তর দিব, আমরা ছায়া মন্ত্রিসভায় একজনকে দিব কেন, এই বাঘটা দিব কেন। এইটা হচ্ছে যার জন্য একটা ছায়া জিনিস, মন্ত্রিসভা হবে না। আমি আরেকটা বিষয় যে বলি, এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তার বন্ধু এপিএস, তার বিরুদ্ধে 311 কোটি টাকার দুদকে মামলা আছে। এখন আমার কথাটা হচ্ছে, এতদিন না হয় ডক্টর ইউনূসের মন্ত্রিসভার সদস্য ছিলেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, তাকে প্রসিকিউট করা যাচ্ছিল না, তার বিরুদ্ধে মামলা দেওয়া যাচ্ছিল না, তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছিল না, তো তাকে এখন ডাকুন। তবে আমি আপনাকে বলি, আবুল হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে। আবুল হোসেন নিজে দুদকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। তো আবুল হোসেন, আবুল সিটিং যোগাযোগ মন্ত্রী, তিনি যদি এই দুদকে গিয়া জবাবদিহিতা করতে পারেন, দুদকে তার যদি তিনি গিয়া প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এলাও করলেন না কেন ডক্টর ইউনূস? আপনি তো হাসিনার থেকে কি, আপনি না হাসিনার স্বৈরাচারের বিকল্প এসছেন, তো আপনি তো আপনার ক্যাবিনেটের মন্ত্রীকে দুদকে যেতে দেন নাই। তো ইন দ্যাট কেস অনেকে মুখে মুখে বলেন আমি গণতন্ত্রী, আমি মানুষের অধিকারে বিশ্বাস করি, যখন নিজের খেতে হাল উঠে তখন বোঝা যায় তিনি কত বড় গণতন্ত্রী। ডক্টর ইউনূস তার ক্যাবিনেটের মেম্বার আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দুদকে যেতে দেন নাই। আমার মনে হয় ডক্টর ইউনূস একদিন নিশ্চয়ই এটার জন্য জিজ্ঞাসিত হবেন। সবাই তাকে জিজ্ঞেস করবে, আপনার ক্যাবিনেটের মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে আপনি কেন দুদকে যেতে দিলেন না, কেন তাকে পাঠালেন না দুদকে, যে তোমার অবস্থান ব্যাখ্যা করে আসে। আচ্ছা, একটা বিষয় খুব বড় হয়ে মনে হয় দেখা দিবে আমার ধারণা, যে এই যে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট না ভোট রেফারেন্ডাম হলো একটা, আবার বিপরীত দিকে বিএনপিও নির্বাচনের সময় তারা একটা মানে ইশতেহার ঘোষণা করলো, ম্যানিফেস্টো ঘোষণা করলো জনগণের সামনে, এবং তারই ভিত্তিতে তারা নির্বাচন করলো এবং 2/3 আসন পেল। এখন সে ইশতেহার এবং জুলাই সনদ, এই দুটোর মধ্যে যদি কোনো বিষয়ে বিরোধ দেখা যায়, কোনটা গ্রহণ করা হবে? এটা কিন্তু একটা বড় বিতর্ক হয়ে দেখা আমি আমি আপনাকে মাসুদ ভাই, আমি মনে হয় গত সপ্তাহে 5টা টক শোতে আপনাকে রেফার করেছি। আপনি একটা বলেন যে আমার 3 বছরের ছেলে যদি এই ছুরাকে ধুধারি ছুরা খঞ্জর এভাবে ঘুরাইতে থাকে, তো যদি বলে বাবা এটা দাও, বাবা এটা দাও, বাবা এটা দাও, তো আমি কি করব? তো আমিও বলি যে মাসুদদার কথা মতো আমার 3 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা যদি এইরকম ছুরা নিয়ে এভাবে ঘুরাইতে থাকে, ওর মুখে লাগবে না বুকে লাগবে, না ওর আরেক হাতে লাগবে, কত বড় ক্ষতি হবে না? আমি ধরতে গেলে ও আমার গায়ে লাগাই দেবে। তো ওকে বলি বাবা তুই কি চাস? চকলেট দেই, চকলেট। তুই বাবা আর কি চাও? বাবা তোমার কলমটা দাও, দিলাম কলম, ও ভেঙে ফেললো, মানলাম। বললো বাবা এই যে গ্লাস দাও, পানির গ্লাসটা দাও, দিলাম, ভেঙে ফেললো। বাবা 1 লাখ টাকার যে ক্রিস্টাল, ওই ক্রিস্টালের যে শপিসটা ওটা দাও, বলি বাবা ঠিক আছে দাও, ওটা ভেঙে ফেলে মানি। ওর হাত থেকে আমার ছুরাটা নেওয়া দরকার, কারণ কত বড় ক্ষতি হবে এটার সীমানা নাই। তো বিএনপি এইরকম একটা চিপায় পড়ছিল যে ওই বাচ্চার হাতে, ও 3 বছরের বাচ্চার 4 বছরের বাচ্চার হাতে ছোড়া, এটা ও ঘুরাচ্ছে এইভাবে ঘুরাচ্ছে, ওর মুখে লাগবে না, গলায় লাগবে না, পেটে লাগবে না, আমার গায়ে লাগবে। তো এইটাকে প্রথম ওকে বাঁচানো, নিজে বাঁচা, এটা খুব জরুরি দরকার ছিল। তো সেই জন্য বিএনপি জুলাই সনদ মানছে, যা বলছে তাই মানছে। তো এখন আমি আপনাকে বলি জুলাই সনদ আপনি কি এটা এক ধরনের ব্ল্যাকমেল বলছেন? আপনি কি এটা এক ধরনের ব্ল্যাকমেল বলছেন?
একবারে ব্ল্যাকমেইল, একবারে ব্ল্যাকমেইল। আমি আপনাকে বলি 100% এটা একটা ব্ল্যাকমেইল। আপনি বলেন যে সংবিধানে আমার গণভোটের কোনো বিধান নাই। ইন দ্যাট কেস প্রথমত গণভোট সংবিধান অনুযায়ী এটা এটা বেআইনি। নাম্বার 2 হচ্ছে কাস্টমস অনুযায়ী 1972-তে আমাদের কনস্টিটিউশন গৃহীত হওয়ার পর থেকে এবং 1973-এর 7ই মার্চ নির্বাচন হওয়ার পর পর্যন্ত আজ পর্যন্ত প্রথা বা কাস্টমস এর গতভাবেও কোনোদিন রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করেন নাই। মানে সংবিধান জারি থাকা অবস্থায় রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না, আদেশটা সম্পূর্ণ বেআইনি, অবৈধ। তো রাষ্ট্রপতি এই অবৈধ কাজটা কিভাবে করলেন? রাষ্ট্রপতি 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ দুইটি কাজ ছাড়া কোনো কাজ নিজে করেন না, সব কাজ ক্যাবিনেটের পরামর্শে করেন। তো ক্যাবিনেট ছিলেন ডক্টর ইউনূসের ক্যাবিনেট, তারা পরামর্শ দিয়েছেন, তিনি আদেশ জারিতে আদেশে স্বাক্ষর দিয়েছেন, তার কোনো দায় নাই। তো এই অবৈধ আদেশ, এই বেআইনি আদেশ, এইটার টোটালটার দায় হচ্ছে ডক্টর ইউনূস অ্যান্ড হিজ ক্যাবিনেটের দায়িত্ব। তো ফর দ্যাট রিজন আমি আপনাকে বলি এই জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, প্রথাগত ভিত্তি নাই, সাংবিধানিক ভিত্তি নাই। তিনটা, প্রথমত এটার সাংবিধানিক ভিত্তি নাই, দ্বিতীয়ত এটার কোনো আইনি ভিত্তি নাই, তৃতীয়ত এটার প্রথাগত কোনো ভিত্তি নাই। তো ফর দ্যাট রিজন টোটালি এটা ইলিগাল। এখন ইলিগাল জিনিসটার এগেনস্টে আপনি যেটা বললেন যে বিএনপির ইশতেহার দাঁড়াবে না, এখন আপনি বলেন যে জিনিসটার তিনটা সংবিধান, আইন এবং প্রথাগত ভিত্তি নাই, সেটার এগেনস্টে বিএনপির যে ইশতেহার, এটা একটা আইনি বিষয়, এটা একটা প্রথাগত বিষয়, যে বিএনপির কি করবে পরবর্তী সরকারে গিয়ে, এইটা তার কমিটমেন্ট, যে দালিলিক কমিটমেন্ট, এটার নাম হচ্ছে ইশতেহার। এই ইশতেহার নিয়ে আপনি হাতে নিয়ে জিজ্ঞেস করবেন যে মিস্টার তারেক রহমান, মিস্টার মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ইশতেহারে এই বলেছিলেন, এইটা হচ্ছে আপনার অঙ্গীকার, আপনি করবেন কিনা? আপনি মাসুদ কামাল যখন দাঁড়াবেন কোনো ইন্টারভিউ করতে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে, আপনি তো এইটাই জিজ্ঞেস করবেন। তো ফর দ্যাট রিজন আমি মনে করি ইশতেহার উইল বি, ম্যানিফেস্টো উইল প্রিভেইল over the July charter. July charter totally illegal, July charter এগেইনস্টে আপনার ইশতেহারটা প্রিভেইল করবে সবসময়। এই ক্ষেত্রে আপনি কিছু বলবেন শেষ কিনা? প্রশ্ন আসছি, এটা 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 আসলে অনেকে এই প্রশ্নটা করছেন, এটা কিভাবে এটা সমাধান হবে, আপনার সেন্স কি বলে? যেমন ধরেন আমরা এতদিন দেখেছি যে সরকার প্রধানের একটা সরকারি বাসস্থান ছিল গণভবন। খালেদা জিয়া যখন থাকতেন তখন এগুলি নাকি নিরাপত্তার বিষয় থাকে, কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি অবশ্য সেনানিবাসেই থাকতেন, ওটাকে উনি নিরাপদ মনে করতেন বলে। এখন তো গণভবনকে ওটা আবার একটা মিউজিয়াম বানানো হয়েছে, তো এখন মিউজিয়ামের কাজ চলছে এখনো। তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হলেন, তারেক রহমানের সম্ভাব্য বাসস্থান কি হচ্ছে, নাকি উনি যমুনায় যাবেন, না কোথায় যাবেন, এটা নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? আমি মাসুদ ভাই আপনাকে বলি যে দেখুন, জি গণভবন এটা একটা রাষ্ট্রীয় সম্পত্তি। আপনাকে বলি যে একটা আমাদের দেশে, আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি হবিগঞ্জ, আমাদের হবিগঞ্জে ময়মনসিংহ গীতিকার সাথে হবিগঞ্জ বানিয়াচং দারুণ ভাবে নিবিড় ভাবে যুক্ত। আপনি জানেন যে দেওয়ানা মদিনায় আছে, দেওয়ানা মদিনায় যে মদিনা, তিনি বলছেন যে তার আপন ভাইকে, ময়মনসিংহে বাড়ি ওনার, যে ভাইয়ের ডাকিয়া কয় তুমি সদর ভাই, তোমার কাছে তো মোর কিছুই গোপন নাই, তুমি যাও পরাণের পুত্র সূর্যের লইয়া, খসমের খবরে কানো জানিয়া, এই না বলিয়া দিদি পাঠায় তারারে, যাইতে যাইতে গেল তারা বান্যাচং শহরে। তো ময়মনসিংহের সাথে বানিয়াচংয়ের রিলেশনটা এইরকম। তো আমি আপনাকে বলি, আমাদের এখানে বলে 12 হাত মৌলানার 13 হাত দাড়ি, এটা তো ভাই 18 হাত দাড়ির মতো। আপনি আমার বাংলাদেশের যে জাতীয় মিউজিয়াম, শত বছরের যে জিনিস আছে, সহস্র বছরের মিউজিয়াম, সেই মিউজিয়াম হচ্ছে 3 একর না 4 একর জায়গার উপরে, যে শাহবাগ এইরকমই হবে, তো বা 2 একর হবে, 5-6 বিঘা জায়গা। তো সেই মিউজিয়াম
হচ্ছে এইরকম। আর আপনি ওইখানে গণভবন, এই যে 50 একরের একটা সম্পত্তি আপনি ছেড়ে দিচ্ছেন, বলেন যে জুলাই মিউজিয়াম বানাবো। এটা কি, এটা কি জমিদারি? কিন্তু জমিদারি না, এটা আধুনিক রাষ্ট্র। আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আপনি জাতীয় জাদুঘরে একটি কর্নার হতে পারে হাইয়েস্ট, যে দিস ইজ জুলাই কর্নার। আপনার মনে আছে যে জি বিএনপির সময় জিয়াউর রহমান কর্নার হয়েছিল, এই জাতীয় জাদুঘরে শেখ মুজিবুর রহমানের একটা বঙ্গবন্ধু কর্নার হয়েছিল। তো হাসিনাকে যে এত বড় ফ্যাসিস্ট বলি, হাসিনা তো এইরকম একটা 100 বিঘা জায়গার উপর কোথাও বলে নাই যে আমার বাবার একটা মিউজিয়াম করব। সে বরঞ্চ জাতীয় জাদুঘরে একটা কর্নার করেছিল, বঙ্গবন্ধু কর্নার, মনে আছে আপনার? তো সেই ক্ষেত্রে আমি right. বলবো এখনো যে ডক্টর ইউনূসের শুভবুদ্ধির উদয় হবে। তিনি বরঞ্চ এই এইসব ভঙ্গিযোগী রেখে উনি জাতীয় জাদুঘরে নতুন প্রধানমন্ত্রীকে বলতে পারেন যে ভাই, তুমি বাবা, তুমি একটা জুলাই জাদুঘরে কর্নার করে দাও জাতীয় জাদুঘরে, বলো সংস্কৃতি মন্ত্রণালয়কে, এটা বলতে পারেন। কিন্তু এটা গণভবন কোনো অবস্থাতেই এই জুলাই জাদুঘরের জন্য, তো শেখ হাসিনা তো এই আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে বসতেন, তো ওটা ছেড়ে দিচ্ছেন কেন? এই যে যমুনায় শেখ হাসিনা থাকতেন, মনে আছে প্রথম দিকে এই যে বিডিআর হত্যাকাণ্ডের যে নেগোসিয়েশন যে করলো বিডিআর এর সাথে, যমুনায় হয়েছিল। তো যমুনাকেও মিউজিয়াম বানান, প্রধানমন্ত্রী কার্যালয়কে মিউজিয়াম বানান, শেখ হাসিনা যত জায়গায় বাংলাদেশে গেছে সব জায়গাকে মিউজিয়াম বানায় দেন। তো তো এই শুধু গণভবন কেন, শুধু গণভবন কেন, সমস্ত তার মানে জায়গায় শেখ আপনি হাসিনা বলতে যত চাচ্ছেন জায়গায়, এটা একটা হুজুগের সিদ্ধান্ত। একবারে হুজুগের সিদ্ধান্ত হয়, আর নয় এটা একটা দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, বিশাল দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন তার বাসস্থান, অফিস এবং যমুনা তো প্রধানমন্ত্রীর সান্ধ্যকালীন অফিস, আপনি জানেন তো, সান্ধ্যকালীন অফিস, যে রাজনৈতিক নেতা কর্মীরা দেখা করবেন, সাক্ষাৎ করবেন, এটা যমুনা। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসিক্যালি তিনি রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ কাজকর্ম করেন, নথিপত্র থাকে ওইখানে। আর এইটা হচ্ছে যমুনা হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়, আর গণভবন হচ্ছে তার অফিসিয়াল বাসভবন। তো সেই ক্ষেত্রে এটাকে বিশাল একটা দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে এই সাদা চুলের যে লোকটা, আপনার ভাই আর কি, আপনার মতো সাদা চুলের উপদেষ্টা যে আদিলুর রহমান, তার এটা হলো দুষ্টামিপূর্ণ সিদ্ধান্ত, যে এবং ডক্টর ইউনূস এই সিদ্ধান্ত দুষ্টামির সাথে আছেন, যে পরবর্তী প্রধানমন্ত্রী যেন গণভবনে আরাম করবি, এটাকে খেয়ে ফেলবো, এটাকে জুলাই জাদুঘর বানিয়ে দেবো। এটা হচ্ছে এইরকম একটা দুষ্টামি সিদ্ধান্ত আর কি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাকে ছোট্ট একটা জিনিস মনে করিয়ে দেই, ছোট একটা জিনিস মনে করিয়ে দিই। এই সরকারের এই এই ইন্টারিম গভর্নমেন্টের সর্বশেষ একটা ভালো কাজ করার সুযোগ তাকে দিতে চাই। তার লাইফ টাইমে তো ভালো কাজ নাই। তো ভালো কাজ হচ্ছে, আমি আপনাকে বলি যে এই গত 1 বছরে প্রায় সাংবাদিক, আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী 381 জন সাংবাদিক, এই 381 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন, 3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমি আপনাকে একটা ছোট্ট গল্প দিয়ে এটা শেষ করি। আমার মাধবপুর উপজেলা, হবিগঞ্জের মাধবপুর উপজেলার একজন চেয়ারম্যান ছিলেন, উপজেলার পৌরসভার চেয়ারম্যান ছিলেন, নাম হলো মুসলিম মিয়া। তিনি নির্বাচনের সময় তার একটা মাধবপুরের ভিটি দোকান বিক্রি করলেন 50 লাখ টাকা দিয়ে। তো বিক্রি করে তারপর ওইটা উনি রাখতেন ব্যাংকে 50 লাখ টাকা রাখার পরে তার প্রতিপক্ষ করছে কি, এবং এইটা রেজিস্ট্রি হয়েছে 12 লাখ টাকায়। তো তার প্রতিপক্ষ করছে এটা দরখাস্ত দিয়েছে সূত্র করে, যে তার 50 লাখ টাকা অবৈধ টাকা আছে ব্যাংকে। দুদক এটা পেয়ে গেছে। দুদক বলছে আপনার নিজের সোর্স কি? সে বলছে ভাই আমি দোকান বিক্রি করছি 50 লাখ টাকা দিয়ে। বলছে দলিল দেন। দলিলে তো লেখা 12 লাখ টাকা। তো যারা দলিল ক্রেতা, এরা প্রথম আইসা বলছে ইনকোয়ারির সময় যে না আমরা এটা 50 লাখ টাকা দিয়ে কিনছি। যখন দেখছে ট্যাক্স লাগিয়ে দিয়েছে, ওরে বলছে আপনারা হোয়াইট মানি দেখান। তো এখন এরপরে ও চুপ হয়ে গেছে, বলছে যে আমি জানি না। তো এই মুসলিম মিয়া বহুদিন ঘুরলেন,
এটা নিয়ে বহুদিন ঘুরছেন। দুদকও বুঝে যে 50 লাখ টাকা বিক্রি হয়েছে, জমি বিক্রি দলিল হচ্ছে 12 লাখ টাকায়, কিন্তু দুদক মামলা ছাড়তে পারে না। তো এখন আমার কথা হচ্ছে আনিস আলমগীরকে যে মামলাটা তারা দিয়েছেন, এইটা এইরকম একটা মামলা। তো আমি আপনাকে বলি, ডক্টর ইউনূসের একটা ভালো কাজ করার একটা সুযোগ বলি। আপনার সময় এই যে আনিস আলমগীরকে ধরেছেন, আনিস আলমগীর দয়া করে ছেড়ে দেন, কালকে জামিন দিয়ে দেন। কালকে সকালে সিএমএম কে যেভাবে সাবের হোসেন চৌধুরীকে 7 হত্যা মামলায় জামিন দিয়ে দিচ্ছেন একদিনে, আপনি সকালে আপনার আইন উপদেষ্টাকে বলেন যে ভাই বাবা তুমি একটু বলো যে আনিস আলমগীরকে ছেড়ে দিতে। আনিস আলমগীর তো সাংবাদিক মানুষ, এটা তো সত্য। আনিস আলমগীর সাংবাদিক, সুজা সরল মানুষ, একটু অন্য দর্শনে বিশ্বাস করে, কিন্তু সে খুনিও না, সে ডাকাতও না, তাকে ছেড়ে দিয়ে থাকেন। এর মধ্যে আপনার কাছে সময় চাওয়াটা অনেক সময় আমার কাছে মানে একটু দুঃসাহসিক ব্যাপার মনে হয়। সাহস করে সময় চাইলাম, আপনি রাজি হয়েছেন, খুব ভালো লাগলো। আশা করি এরপরে আপনি মাঝে মাঝে আমাদের সঙ্গে সময় দিবেন। আমি এবার নিশ্চয়ই। সরাসরি আলোচনায় আসি। আপনি তো দেখলেনই 12 তারিখে একটা নির্বাচন হয়ে গেল, এবং নির্বাচনের পর আমি নিজেও খেয়াল করেছি, বিশেষ করে আমাদের যারা পরিচিত যে সমস্ত নারী আছেন, বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়, তাদের মধ্যে যেন একটা হাফ ছেড়ে বাঁচার মতো একটা মানুষ মানে অনুভূতি, অভিব্যক্তি আমি মানে 13 তারিখে থেকে আমি লক্ষ্য করেছি। তো এই ধরনের কোনো টেনশন কি আপনার মধ্যেও কাজ করতো 12 তারিখের আগ পর্যন্ত? আসলে কি জানেন, 12 তারিখের আগ পর্যন্ত আসলে সেই 5ই অগাস্টের সময়ও কিন্তু এরকম টেনশন কাজ করেনি। 5ই অগাস্টের আগে আমাদের, আপনি আমি, আমরা এক ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন বা পীড়নের দিকে একটা ভীতিতে থাকতাম, যে রাষ্ট্রীয় ভাবে আক্রমণের শিকার হওয়ার সুযোগ থাকতে পারে, এরকম কিছু একটা। কিন্তু এর পরের যে 1.5 বছর, এই 1.5 বছর যে কি দুর্বিষহ, এই দুর্বিষহতাটা এমন হচ্ছে যে এখানে মনে হয়নি রাষ্ট্র বলে কিছু আছে। মানে খুব অদ্ভুত মনে হচ্ছে যে রাষ্ট্র, হে মহান রাষ্ট্র তুমি নাজিল হও, এরকম কামনা বাসনা আমরা মনে হয় করেছি, কিন্তু রাষ্ট্রকে খুঁজে পাই নাই। ওই যে বলেন না মিশেল ফুকোর, যে রাষ্ট্র নাকি নজরদারিত্ব করে, কিন্তু প্রথমবারের মতো গত 1.5 বছর মনে হয়েছে যে রাষ্ট্রের নজরদারিত্ব আসলে কতটা জরুরি, এই বোধটা আসলে মনে হয়েছে আমি গত 1.5 বছরে পেয়েছি। আর আপনি যে বলছেন যে নারী হিসেবে ব্যাপারটা কি, আমি চিন্তা করেছি যে আমার নিজের 2টি কন্যা সন্তান আছে, হয়তো বা আপনারও আছে। তো আমার প্রতি মুহূর্তে আমার শিক্ষার্থী বলেন, অনলাইনে দেখতাম, এই যে প্রথম দিকে দেখাটা, তখন আমার ভীষণ খারাপ লাগতে শুরু করলো যে এত অনিরাপদ একটা সময় কিভাবে হতে পারে। হ্যাঁ, আপনি দেখেন একদম সিরিয়াল ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে শুরু করে লঞ্চ ঘাটে মেয়েদের পোশাকের জন্য বেল্ট দিয়ে আক্রমণ করা, মারা, কত কত মানে অদ্ভুত বারবারিক একটা ব্রুটালিক চিত্র আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবাই নিশ্চুপ, এবং সবচেয়ে আরো দুঃখজনক, যে এই যে যে দলটি আজকে আমাদের অনেকে হাত ছেড়ে বাঁচছে, কিন্তু আমি কিন্তু আসলে এটাও আমাকে ভাবাচ্ছে, যে দলটি আজকে আমাদের বিরোধী দলে আছে, অর্থাৎ 11 দলীয় যে ঐক্য জোট, এই জোট সরকারের লোকজন কিন্তু ওতপ্রোতভাবে আপনার যুক্ত এই 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 নারীর ক্ষেত্রে অন্তত। কেন আমি বলছি, আপনি দেখেন নারী সংস্কার কমিশন যখন হয়েছে, সেই কমিশনে একদম তারা আহ, একদম করে শামিয়ানা টাঙিয়ে সভা সমাবেশ করে একজন 60 বয়স্ক শিরিন হক নারী সংস্কার কমিশনের প্রধান, দেখেন সংস্কারের একটা দলিল দিয়েছে, আপনার অপছন্দ হতে পারে, 300 প্রস্তাবনা থেকে, প্রস্তাবনা তো তাই না, 100 ফেলায় দেন, কিন্তু ওই নারী সংস্কার কমিশনের একজনকে আপনি গালিগালাজ করছেন, একটা পুতুল বানিয়ে পুতুলকে শাড়ি পরিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদের সামনে সেই শাড়ি টেনে খুলে ফেলছেন, কত সিম্বলিক, কত বারবারিক মেসেজ দিয়ে যাচ্ছেন। এবং এই যে আজকের যারা নেতা হয়েছেন, কি তরুণ নেতা, যারা প্রথমবার সংসদেও পৌঁছে গেলেন, যারা এমন দল গঠন করলেন, তারা সবার সেখানে তাদের মধ্যে কেউ কেউ বৈধভাবে সেটার সম্মতি উৎপাদন করেছেন। এই যে একটা বিভীষিকাময় পরিবেশ, হ্যাঁ, এখনো সেটি যে চলে গেছে আমি কিন্তু তা মনে করি না। কারণ এই দলটিই তো যারা বলছে যে আমরা নেতৃত্ব দিতে পারি না, এবং এমন কতগুলো মেয়ে তৈরি করছে,
এমন কতগুলা মেয়ে তৈরি করছে, যেই মেয়েরা স্বপ্নদিত হয়ে বলছে যে তারা পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত, এটা তারা মেনে নিয়েছে। তারা বলছে যে এরকম পোশাক পরবো না। তারা বলছে এই যে কতগুলো মেয়ে তৈরি করা হয়েছে, ফ্যাব্রিকেট করা হয়েছে, এই সব কিছু মিলে, মানে আমি এটি কোনো ব্যক্তিক জায়গা থেকে বলছি না, আমার কাছে মনে হচ্ছে যে এটা শুধু নারীর বিষয় না, একটা রাষ্ট্র কতখানি পেছনের দিকে চলে গেলে, কতখানি প্রিভিয়াস হয়ে গেলে এই ধরনের একটা পরিস্থিতি আসতে পারে। সেক্ষেত্রে যদি ক্ষমতা কাঠামোই যদি তাদের হাতে চলে যায়, আমি কিন্তু বলছি আমি এখনো যে আমার শঙ্কা চলে গেছে তা কিন্তু না। কারণ আপনি তো আহ, বিরোধী দলটা তাদেরই আছে, তাই না? তো একটা রাষ্ট্র যে তার হাতে যেতে পারে। আমরা ইশতেহারের সময় আমরা যেসব কথাবার্তা শুনলাম, খুব ভয়াবহ একটা পরিস্থিতি। সেখানে আসলে মেয়ে হিসেবে না, আপনি যদি বলেন হাঁপ ছেড়ে বাঁচলাম কিনা, আমি হাঁপ ছেড়ে বেঁচেছি কিনা আমি জানি না, কিন্তু আমি হয়তোবা আহ ভাবতে পেরেছি আচ্ছা কিছুটা সময় তো পেলাম। অর্থাৎ লড়াই করারও তো একটা সময় দরকার, যেন ওই সময়টুকু পেলাম। আমার কাছে এটা মনে হয়েছে। না, তারপরে তো তারা এখানে আপনি ঠিকই বলেছেন যে তারা তো জাতীয় সংসদে থাকবেন এবং খুব শক্তিশালী একটা বিরোধী দল হিসেবে থাকবেন, এবং তাদের ভোট প্রাপ্তির সংখ্যাও কিন্তু অনেক। যদি আমরা অনেক। এখন পূর্ণাঙ্গ তালিকাটা পাইনি, তারপরে মনে হয় সেটা 35 এর উপরে হতে পারে আমার ধারণা। তবে তো তবে একটা বিষয় কি জানেন মাসুদ ভাই, এই বিষয়টা কিন্তু, এই যে আমি আপনাকে যে কনসার্নটা দিলাম, এটা কিন্তু দলগত কোনো কনসার্ন না। ইটস নট লাইক দ্যাট যে একটা দলীয় সমর্থকের কনসার্ন। এই কনসার্নটা একটা, আমার তো মনে হয় যে যে কোনো সুস্থ মানুষের একটা কনসার্ন হওয়ার কথা। তো এইটা তো জি, আমি বুঝতে পারলাম না। তো আপনি কি আশা করছেন যে এরা যখন সংসদে যাচ্ছে বিরোধী দল হিসাবে, এবং এই যে সংসদটা আমাদের আসতেছে সামনে, এই সংসদের অবস্থানটা, আমরা তো অতীতে অনেক সংসদ দেখেছি, গত 3টা সংসদ দেখেছি, যে সংসদ থাকা না থাকা একই রকম ছিল। তো আমরা যে নতুন সংসদে পেতে যাচ্ছি, যেখানে নাকি একটা দল আপনার একক, মানে আপনার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মধ্যে আছেন, আরেকটা দল কম হলেও তারাও মোটামুটি পাওয়ারফুল, এবং তাদেরও একটা আপনার বেশ ভোটের একটা বেশ জোরালো তাদের একটা সমর্থন থাকবে বলে আমার ধারণা। তো এই সংসদের ভূমিকাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে, যে কেমন হতে পারে? আহ আমার কাছে এখন মনে হয় যে এই সংসদের ভূমিকাটা, উম এটা 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 ডিপেন্ড করে যে চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে দেয়া যায়। অর্থাৎ আমি এখনো নিশ্চিত না যে এই ঐক্যটা এভাবেই থাকবে কিনা। মানে 11 দলীয় যে ঐক্য, ওদের যে প্রার্থী অর্থাৎ জামাত এবং এনসিপি কি একসাথে থাকবে কিনা, এই বিষয়ে কিন্তু আমি নিশ্চিত না। এটা একটা। আচ্ছা, যদি জামাত এবং এনসিপি এভাবেই থাকে, তাহলে সেটা একরকম হবে। আমি ভোটের মাত্রা দেখে যে উচ্চকক্ষের যে দেখতে পাচ্ছি, তাদের উচ্চকক্ষ নিম্নকক্ষ হওয়ার কথা, এবং সেই উচ্চকক্ষেও সেটা নিয়েও আমি আমি খুব কনসার্ন। কারণ উচ্চকক্ষে এমন সব প্রার্থীর নাম আসছে, বিশেষ করে এই এই জোটের, হুম আহ, যেটা আমাকে একটু আতঙ্কিত করে এই অর্থে। কারণ আমি আসলে এখনো মনে করি না, সত্যিকার অর্থে আমি মনে করি না যে এই যে তরুণ বলেন বা যারা এবার প্রথমবারের মতো সংসদে গিয়েছে, এই যে সংসদের যে একটা কালচার, সংসদের যে একটা এটিকেট, রাজনৈতিক যে একটা ভাষা, রাজনৈতিক যে একটা নিয়ম কানুন, মানে যারা নিয়ম ভাঙার দিয়ে তাদের ক্যাপিটাল, হ্যাঁ, অর্থাৎ আমি আপনার সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলছি, এটা 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 জরুরি, আন্দোলনের জন্য জরুরি। এটা একটা একটা স্কিল। আবার একইভাবে আপনি যখন সাংসদ হন, তখন কিন্তু সেটাও একটা পরিসর আছে, তাই না? তো এখন আমি খুবই আই এম নট কোয়াইট শিওর যে তারা ওই জায়গায়, যে আমরা দীর্ঘদিন পরে কিন্তু আমরা সংসদ দেখবো আশা করি। আমার মনে আছে আমরা কিন্তু নিয়ম করে সংসদে অধিবেশন হলে সেটাও দেখতাম খবরের পাশাপাশি, তাই না? সংসদে বিল পাস করলে আমার এখনো সেসব দিনের কথা মনে পড়ে, যে অদ্ভুত যে সংসদে এটা চলছে। সেখানে আমার এখনো মনে আছে যে আমাদের যে সাবেক রাষ্ট্রপতি ছিল আব্দুল হামিদ খান, তিনি বলছেন আপনারা মারামারি করলে সংসদ ভবনের ওইখানে যে কুস্তি করেন, এরকম নানা স্মৃতি আমাদের আছে। কিন্তু আমি এখন খুবই নিশ্চিত না। কিন্তু আমি মনে করে দিতে চাই, এই দল থেকেই, বিরোধী দল থেকেই কিন্তু, চিন্তা করেন, এই দল থেকেই কিন্তু বিরোধী দলীয় নেতা, হুইপ এবং একজন ডেপুটি স্পিকার হুম। নির্ধারিত হয়।
ঠিক আছে? তো এই সবকিছু মিলে আগামী দিনে সংসদটা কিরকম হবে এটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল। মানে এটা যেই হবে। আবার আপনি যে আসিফ সজীব ভুঁইয়ার কথা বললেন, উনি যে ভাষায় কথা বলছেন, এই যে ছায়া সরকার, ওয়াচডগ ইত্যাদি ইত্যাদি, এটি তো আসলে কোনো স্থিতিশীল সরকারের চলাকালীন সময়ে এই ধরনের ভাব তো ব্যবহারই করার কথা না। এই ধরনের ওয়াচডগ এগুলো হওয়ার কথা ছিল তাদের 5th অগাস্টের পরে। ছায়া সরকার গঠন করার কথা ছিল তাদের ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে। সেখানে যেয়ে তারা সরকারের অংশ হয়ে গেলেন। আর এখন যখন তারা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যখন তারা একটা প্রার্থিতা পেয়েছেন, তখন তারা এই ধরনের কথা যখন বলছেন, সেটি আমার কাছে কিন্তু আসলে খুব একটা সুবিধার ঠেকে না। তবে আমি না বিশেষভাবে একটা জিনিস মনে করি, আমার খুব রাগ হয় এই ঐকমত্য কমিশনের উপরে। এই জন্য যে এই ঐকমত্য কমিশন কি করেছে আমি জানি না, কিন্তু এটা খুব জরুরি ছিল। আমার এখন যত দিন যায় তত মনে হয় এই যে আমি আসলে এই যে সাংসদ যারা হয়েছে তাদের সকলের আসলে একটা ইনডেপথ একটা ডিজেফাই রিপোর্ট আমাদের কাছে, জনগণের কাছে উন্মুক্ত করা খুব জরুরি ছিল। বিকজ আমরা জানতে চাই আসলে এদের এরা তো এমনি এমনিই না, আমরা তো বুঝি রাজনীতি না, এরা আসলে কাদের কারা এদের ব্যাক এন্ডে কাজ করে, কারা তারা, কেন তারা এরকম ভাষায় কথা বলে। এই 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 রিপোর্টটা দেখেন, এই জিনিসটা নাই। আবার দেখেন উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করবেন কিসের ভিত্তিতে? আমরা তো শুনেছিলাম উচ্চ কক্ষ হবে হচ্ছে একটা বিশেষজ্ঞ প্যানেল। তা বিশেষজ্ঞ প্যানেল যদি হয়, আপনি আমাকে বলেন এই যে আমি আজকে দেখলাম 11 দলীয় জোটের যাদের নাম সামনে আসছে, তারা কিভাবে বিশেষজ্ঞ এটা আমাকে একটু বুঝায় বলেন। মানে কোন কোন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞ হতে গেলে তো একটা ভাই অভিজ্ঞতা লাগে। আমার কিচ্ছু দরকার নেই, বা বিশেষভাবে জ্ঞান, এই তো বিশেষজ্ঞ। কিন্তু কিভাবে সেটা, এটা আমি আসলে জানতেই চাই। মানে আমার না এটা বোঝা খুব জরুরি যে আসলে মানে কিভাবে হবে এই বিশেষ, এই ঐক্যমত্য কমিশনে যারা গেছেন তারা তারা কি এই প্রশ্নগুলো করেন নাই? এটা কি তাদের মাথায় আসে নাই? আচ্ছা, আরেকটা বিষয়, আপনি হয়তো মানবেন যে আমার দেখা মতে স্বাধীনতার পর থেকে যে অন্তর্বর্তী সরকার ছিলেন আমাদের, তাদের সময়ে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল সর্বনিম্নে, এত খারাপ বোধহয় আর কখনো ছিল না। তো এখন তো নতুন একটা সরকার আসতেছে, একটা গণতান্ত্রিক সরকার আসতেছে, একটা রাজনৈতিক সরকার আসতেছে, এবং খুব আপনি ইন্টারেস্টিং, আপনি খেয়াল করে দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আজকে আমি একটা নিউজও দেখলাম যে ভারত, চীন এবং রাশিয়া এরা আমাদেরকে কোনো ধরনের ঋণের প্রতিশ্রুতিও দেয়নি। এই ভারত, চীন এবং রাশিয়া, এই তিনটা দেশ। তো তার মানে এরা তিনটা দেশ আসলে আমাদের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক রাখেনি। খালি সম্পর্ক রাখা তো মানে পারস্পরিক কাজে লাগানো, তাই না? আমরা ওদের কাছে কেনাকাটা করলেই তো সম্পর্ক হবে না। আমাদের সঙ্গে বিনিয়োগের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে আমদানির সঙ্গে যেমন রপ্তানির সম্পর্ক আছে। তো আপনার কি মনে হয় যে এই সরকার আসার পর এই ক্ষেত্রে আমরা খুব মানে নাটকীয় কোনো পরিবর্তন দেখতে পাবো? আহ এটা আমার এখন হয়েছে কি, আমি একটা সত্যি কথা বলি, দেখেন আগের যে একটা সিস্টেম ছিল মাসুদ, আবারও সে ঘুরে ফিরে অতীত জানছি, বলছি আর কি। মানে আমাদের না, ধরেন অর্থমন্ত্রী হিসেবে আমরা যে 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 যেমনই যেই দলই করি করি না কেন, কিন্তু ওই যে সাইফুল আলম ছিলেন বিএনপির না, অর্থমন্ত্রীর নাম তো কি ছিল, সাইফুল না সাইফুর কি রহমান। ছিল? সাইফুর সাইফুর রহমান। রহমান। হ্যাঁ, সাইফুর রহমান। জি। সাইফুর রহমান সাহেব, উনার কাজ সম্পর্কে কিন্তু আমরা অবগত ছিলাম। মানে আগে থেকে কিন্তু আমরা জানতাম যে আচ্ছা এই লোকটা Right. অর্থনীতি বোঝে, একটা আস্থার জায়গা। তারপরে মনে করেন আওয়ামী লীগের ক্ষেত্রে এই যে কিবরিয়া সাহেব যখন বলেন, তো তার কাজ Right. সম্পর্কে কিন্তু আমাদের একটা আইডিয়া ছিল। কিন্তু এখন না আমরা এমন একটা ইসেতে আছি, আমরা বুঝতে পারছি না এখন এই কাজটা কাকে দিবে, অর্থনীতির দায়িত্বটা আসলে কাকে দিবে। এটা খুব ম্যাটার করে কিন্তু কোনো ইসেতে। আবার আপনার একই সাথে প্যারালালি ইম্পর্টেন্ট হচ্ছে পররাষ্ট্র আপনি কাকে দিচ্ছেন, কারণ এটা তো এখন একক, মানে দুটা একটা একটার সাথে কানেক্টেড। সেই জায়গাটা ম্যাটার করে আমার কাছে মনে হয়েছে। তার কারণ আমি যেটা বলেছি যে মানে দেখলাম যে সবার সাথে বন্ধুত্ব, তো সবার সাথে বন্ধুত্ব করতে গেলে চেক এন্ড ব্যালেন্সটা কিভাবে করবে, এটার উপরে আর কি নির্ভর করতেছে যে আসলে কি হবে। তবে বিএনপি আসলে, তবে এটা না আমি বলতে চাই যে ক্রাইসিস মোমেন্টে হিস্টোরিক্যালি বিএনপি দলগতভাবে কিন্তু নির্ভরযোগ্য। এটা এই এই ক্রেডিটটা আমি দিতে চাই। মানে যখন একটা ক্রাইসিস মুভমেন্ট যায়, সে এই জায়গাগুলো উতরায় গেছে, কিন্তু এইবার তো একদম নতুন নেতৃত্ব, অনেক কিছুই নতুন। এটা আসলে এখন আমাদের আসলে পরীক্ষা দিয়ে মধ্যে দিয়ে দেখতে হবে, সবই নতুন হয়ে তবে উঠবে। হোক নতুন, কিন্তু মঙ্গলবার যখন আগামী মঙ্গলবার মাঝখানে মধ্যে একদিন
মঙ্গলবারই সম্ভবত আমরা নতুন সরকারের চেহারাটা দেখতে পাবো। দেখতে কে পাবো, হবে না হ্যাঁ। হবে আমি নাম বলি নিয়ে না হয় আলোচনা না করি, স্পেকুলেশনের মধ্যে না যাই। আমি একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছে, আপনি কি ধরনের মন্ত্রী চান? মানে যে মন্ত্রী হবেন তাদের মধ্যে আপনি কি গুণাবলী দেখতে চান? না, এই মোমেন্টে কিন্তু আমার আমার কাছে মন্ত্রীর গুণাবলীর থেকে দক্ষতা এখানে ফার্স্ট প্রায়োরিটি পাবে। মানে আমি মন্ত্রীর গুণাবলীর থেকে মন্ত্রীর যে দক্ষতা, সেটাকে আসলে প্রথম প্রায়োরিটি দিতে চাই। কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে আহ, আমরা যেহেতু একটা একটা ক্রাইসিস মোমেন্টে আছি, সেই জায়গাটা থেকে আসলে দক্ষতাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনি ধরেন আমার যে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, তার ক্ষেত্রে যে ধরনের দক্ষতা আমি চাবো, একই ধরনের দক্ষতা হয়তো আমি পররাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে চাবো না। ওটার ক্ষেত্রে আমি ডিফারেন্ট লোক চাবো। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে যেই ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রয়োজন, পররাষ্ট্রমন্ত্রী একদম অপোজিট ক্যারেক্টারের প্রয়োজন। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? মানে একদিকে একদম আমাদের ঠিক, একটা একদম ঠিক। একদম একটা শক্তিশালী, তো আমি এই মুহূর্তের জন্য যোগ্যতাটাকে প্রায়োরিটি দিতে চাই। মানে না, আমার ওই ফ্যাসিনেটিং কথাবার্তা একদম পছন্দ হয়নি, বুঝছেন? ওই যে বলছে না যে মন্ত্রীরা প্রতিদিন নর্মাল গাড়িতে চড়বে। শোনেন ভাই, এসব মন্ত্রীরা প্রতিদিন নর্মাল গাড়িতে চড়বে এগুলি কেন বলে জানেন? এগুলি এই জন্য বলে, তার কারণ হচ্ছে ওই যে বিদেশে দেখে যে মন্ত্রীরা ইসেতে যায়, কিন্তু এইটা বলে না যে বিদেশে যখন মন্ত্রীরা সাইকেল চালায় যায় বা ইসেতে চালায় যায়, তখন আশেপাশের মানুষ তো ওদেরকে হাতে ধরে বলে না, এই যে ভাই আমার এই তদবিরের কাজটা করে দেন, একটা সেলফি তুলি। এই দেশের মানুষ তো মন্ত্রীরা হাঁটতে গেলে তো এই ঘটনা ঘটবে। তাহলে এটা কেমনে সম্ভব হবে? মানে আপনি আমাকে বলেন, সম্ভবটা কেমনে হবে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট না? এই যে চরিত্রটা, এই চরিত্রটাকে তো আগে আপনার বদলাইতে হবে। আপনি নিরাপত্তা কেমনে দিবেন? দেখা যাবে যে ওই যে আমাদের পাটোয়ারি সাহেবও তো যাবে। তো এখন মনে করেন পাটোয়ারি আর মির্জা আব্বাস এখন যাইতেছে, এখন ডিম কে কাকে মারবে সেটা তো আমরা বলতে পারবো না। সবাই তো আর খেলনা দিয়ে চলবে না। তো এই যে আমাদের যেখানে রাজনৈতিক দলের শিষ্টাচারেরই কোনো গ্যারান্টি নাই, ভদ্রতা, ভব্যতা, সভ্যতা, যারা ওখানে গেছেন তাদের ভাষাগত কোনো নাই, সেখানে আপনি একজন মিনিস্টারকে আমি বলবো যে আপনি এখন হাইটে হেঁটে যান, পাবলিকের সাথে যান, এগুলি শুনতে ভালো লাগে, বাস্তবতাটা কিন্তু এরকম না। এটা হচ্ছে প্রথম কাজে। আমি এই ধরনের সস্তা কথা বলতে চাই না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি যেটা বরঞ্চ বলতে চাই, কিছু যদি নীতিগতভাবে আপনি অ্যাকাউন্টেবল না করেন, ধরেন এক বছরে প্রথম বছর এই একটা ক্রাইসিস আছে, যে বা যিনি মন্ত্রিত্ব নিচ্ছেন এক বছর পরে এসে সে ওই চ্যালেঞ্জটাকে ডিল করেছেন কিভাবে, তাকে আমরা প্রশ্ন করব না। সে এসে অতটুকু বলুক, নিজে থেকেই বলুক যে এটা আমার ছিল, আমি এটাকে ডিল করার জন্য এই এই কার্যক্রম করেছি এবং এটা আমার আপডেট। এইটা এমনকি আমি মনে করি জনগণের সামনেও যদি না বলে, যদি যিনি জনাব তারেক রহমান এই সিস্টেমটুকুও করেন যে তিনি আসলে প্রত্যেকের এই আপডেটটা ফলো আপ করবেন, তাহলেও কিন্তু এক ধরনের উন্নয়ন হতে পারে। তো এখানে আমার কাছে আসলে আমি এখন স্কিলকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চাই অন্যান্য সকল গুণের থেকে। এবং সবচেয়ে একটা জিনিসই চাই, দেখেন আমি আর আপনি যতই বলি এমন একটা দুর্নীতির দুষ্ট চক্রের রাষ্ট্রে আমরা বসবাস করি, এগুলো শোনাবে তো ভালো, পকেট তো ভাই ভরবে। পকেট ভরার আগে একটুখানি পকেটটা সেলাই করে নেন, কারণ পকেটের অবস্থা এখন এতই খারাপ, এদিক দিয়ে ভরবেন নিজের পকেটেরই ওদিক দিয়ে পড়ে যাবে। কাজে আগে পকেটটা সেলাই করাটা খুব জরুরি। গল্পই ভালো। তো আজকে আমাদের এটা কবিতা হবে কিনা নাকি গল্প হবে আমি জানি না, দর্শকরা ঠিক করবে। তো একটা বিষয় না একটু বলাই দরকার, আমরা আজকে এমন সময় করছি কাজটা, এমন সময় আলোচনাটা করছি, আমি জেনেছি আপনি সিডনির বাইরে যাচ্ছেন, এই জন্য মানে অনেকটা তাড়াহুড়ো করে করা, যে আজকে কিন্তু আমাদের এই মানে শপথ হয়ে যাবে একটু পরেই। এবং ইন্টারেস্টিং হলো আজকে 3টা শপথ হবে। এটা অবশ্যই একটু রেয়ার ব্যাপার। সাধারণত যেদিন এমপি সাহেবরা শপথ নেন হয়তো ওই দিনই বিকেলের দিকে অথবা সন্ধ্যার দিকে মন্ত্রী পরিষদ শপথ নেন। তো আজকে মাঝখানে আরেকটা শপথ আছে, এই শপথটা হলো সংবিধান সংস্কার পরিষদের শপথ। এখন এই সংবিধান শপথ যেটা হবে আমার খুব জানতে ইচ্ছা করে কতগুলি জিনিস। একটা জিনিস হলো কি, যখন আপনি শপথ নিয়ে গেলেন দাদা, তখন আপনি ওখানে যে কথাগুলি উচ্চারণ করলেন সেই কথাগুলি তো আপনাকে পালন করতে হবে। দেখেন আমি কথাটা বলি কেন, আমার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া হলো, যখন মাহফুজ আলমরা শপথ দিলেন দ্বিতীয় ধাপ, তখন উনি শপথ দিলেন যে উনি সংবিধান সমুন্নত রাখবেন,
শপথটা নিয়েই বললেন যে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামাতে হবে। আর বঙ্গবন্ধুর ছবি রাষ্ট্রীয় কার্যালয়ে অথবা রাখাটা কিন্তু সংবিধানের অংশ। শপথটা নিয়েই উনি সংবিধান লঙ্ঘন করতে গেলেন। তো উনি শপথ দেওয়ার সময় বললেই পারতেন যে ভাই শপথে এই জিনিসটা রাখেন না, এটা কিন্তু একটু পরে আমি লঙ্ঘন করব। তো আমার জানার খুব ইচ্ছা যে এই সংবিধান সংস্কার পরিষদে যে শপথটা আজকে হবে, এমপি সাহেবদেরকে বলবো ভাই একটু দেখে নিন যে কি শপথ নিচ্ছেন। আপনার বক্তব্য, আপনার এই তিনটা শপথ দিয়ে আপনার মন্তব্যটা শুনতে চাই। আমার কথা হচ্ছে, আগে মানে শপথের যে কথাটা আপনি বললেন, পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয় আদালতে। এক পক্ষ যান বাঁচানোর জন্য, আরেক পক্ষ তাকে ধরাশায়ী করার জন্য, এবং এই উভয় পক্ষ ধর্মীয় গ্রন্থে হাত রেখে বলে যাহা বলিব সত্য বলিব। তার আগে চেঞ্জ করতে হবে আদালত থেকে, ওখানে হাত রেখে বলবে যাহা বলিব অর্ধসত্য বলিব অথবা যাহা বলিব মিথ্যা বলিব। এটার আগে এখন দেখেন, যে কোনো ফাঁসির আসামি তার উকিলও কিন্তু লড়াই করছে যাহা বলিব সত্য বলিব, তাই না? কাজেই সকল শপথকে আপনি শপথ মনে করতে পারেন না। ওই সতীনাথের গানের মতো এমন অনেক কথাই বলো তুমি, কি জানি, ইচ্ছে, হ্যাঁ বলো না, মন থেকে যা বলো না, আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না, বুঝছেন? এখন আমাদের দেশে এটা একটা ব্যাপার। কিন্তু আমি প্রথমে একটা কথা বলি, একটা ক্ষীণ আলোর রেখা কিন্তু মানুষ দেখতে পেয়েছে। বিশ্বাস করেন, দেশে এবং দেশের বাইরে একটা ক্ষীণ আলোর রেখা দেখতে পেয়েছে। কেন জানি মনে হচ্ছে মানুষের যে বুকের উপর থেকে একটা পাথর সরে গেছে। এখন এই যে একটা বুকের উপর থেকে পাথর সরে যাওয়া, যারা এই পাথর, তারা কিন্তু একটু এটা রিয়েলাইজ করতে পারছে না, এখন পর্যন্ত পারছে না। এই যে আপনি বললেন না যে শপথ গ্রহণ করে শপথ লঙ্ঘন করা, বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা, একটু আগেই আমি একটা বিষয়ে মনে মনে ভাবছিলাম যে রাষ্ট্র তো, মাসুদ ভাই, রাষ্ট্র তো একটা সংজ্ঞা, একটা রাষ্ট্র পতাকা, জাতীয় সঙ্গীত, এগুলো এক একটা অস্তিত্বের বিষয়, যেগুলো কথা বলতে না, কিন্তু দেখে, হয়তো নীরবে দেখে কিন্তু বলতে পারে না। এই যে তথ্য উপদেষ্টা মনে হয় যে রিজওয়ানা ভদ্রমহিলা, সুন্দরী ভদ্রমহিলা, তিনি যে এখন আগ বাড়িয়ে কথাগুলো বলছেন, প্রত্যেকটা কথায় যে এক একটা মার প্যাঁচ দিচ্ছেন সংবিধান বিষয়ে, তারপরে শপথ বিষয়ে। উনি বলছেন স্পিকার শপথ পড়াবেন, এটাই নিয়ম, কিন্তু স্পিকার কোথায় আমরা কেউ জানি না। আপনারা জানেন না মানে? আপনারা এই দেশ চালান, আপনারা কাকে কারাগারে রেখেছেন সেটা জানেন, আপনারা কে বাইরে আছে সেটা জানেন, কে পলাতক সেটা জানেন। শিরিন শারমিন চৌধুরী কোথায় আপনারা জানেন না? বলছে রাষ্ট্র এটা জানে না। রাষ্ট্র তো জানতে পারে না, রাষ্ট্র তো দেখতে পায় না। আপনারা জানালেই রাষ্ট্র জানবে, রাষ্ট্রকে কেন আটকাচ্ছেন? আপনাদের কথা বলেন। রাষ্ট্র যেহেতু মানে রাষ্ট্রের তো অস্তিত্ব, আমি বললাম যে একটা ভিজুয়াল একটা দৃশ্য আমরা দেখি, রাষ্ট্র তো দেখে না। রাষ্ট্রের দায়িত্বটা আপনি নিয়েছেন, আপনি কেন এই কথা বলছেন? আপনি বলছেন ডেপুটি স্পিকার কারাগারে, আপনি বলছেন, যাই হোক, এই তর্কের মীমাংসা হয়েছে, এখন বলা হয়েছে কে কে শপথ নেওয়াবে বা ইত্যাদি ইত্যাদি। এই যে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, সংবিধান বিষয়ে যদি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকতো, আগেও বলেছি আপনার অনুষ্ঠানে, এখনো বলছি, আমেরিকান একজন নাগরিক বাংলাদেশকে এনে এই সংবিধান সংশোধনের নাটকটি তারা করতেন না। এবং আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশের হা না ভোট কিভাবে হয়, এবং যে পরিমাণ না ভোটের পার্সেন্টেজ তারা দেখিয়েছেন কয়া করে, সেখানেই আসলে আমরা ধরে নিয়েছি যে হা ভোট জয়ী হতে পারেনি। জোর করে এই জয়ী করে সংশোধন আমাদের জন্য আসলে এক ধরনের বিপজ্জনক, অ্যালার্মিং মনে হয়েছে সবসময়। কারণ এই সংবিধানটা সংশোধন করার, ধরেন কতগুলো বাক্য পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করতে হবে। হানা ভোটে একটা কথা বলি, মানে একটা ইন্টারেস্টিং হলো, দেখবেন প্রায় 4 লাখ 2 লাখের একটা হিসাব আছে। এর বাইরে কতগুলি ভোট নষ্ট হয়েছে তা জানেন? 70 লক্ষ ভোট নষ্ট হয়েছে। কেন নষ্ট হয়েছে? হ্যাঁ, এখন কেন নষ্ট হয়েছে? আমরা কিন্তু বলবো যে এটা কি তাহলে মূর্খতার কারণে নষ্ট হয়েছে, এটা কি অজ্ঞতার কারণে নষ্ট হয়েছে, অথবা এটাকে লোকে বুঝতে পারেনি তাই নষ্ট হয়েছে? দেখেন, এখানে আমি একটু কথা বলি, আমি একটু সময় নেই, আমরা তো আলাপই করি। আমি বলি হ্যাঁ, এটা অজ্ঞতার কারণে নষ্ট হয়েছে। অজ্ঞতার কারণ মানে এরকম যে মানুষ আসলে বুঝতে পারে না জিনিসটা আসলে কি। যেমন আমি
আমার অভিজ্ঞতা আপনার সঙ্গে একটু শেয়ার করি। এটা আমি আরো কয়েক জায়গায় বলেছি যে আমি কি করেছি। আমি ভোট দিতে গিয়েছি, আমি কিন্তু এই জুলাই সনদের 84টি পয়েন্টে আমি খুব মন দিয়ে, আমি বোধহয় স্কুলের পরীক্ষার খাতা মানে পরীক্ষার সময় এত মন দিয়ে পড়ি না, খুব মন দিয়ে পড়ছি যে বিষয়টা আসলে কি বুঝি। এখানে না অনেক অনেক ভালো কিছু আছে। এই ভালো কথাটা যখন মনে হয়েছে তখন আমি একটা হার মধ্যে সিল মারছি। সিল মারার পরে আমার কাছে মনে হইলো এখানে তো অনেক কিছু আছে যেটা নিয়ে কনফিউজিং এবং বিতর্কিত এবং ঠিক না, হলে সমস্যা হবে। আমার কাছে মনে হয়েছে, মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার নার মধ্যে একটা সিল মেরে দিচ্ছি। তারপরে ভাস করে ফেলাই দিচ্ছি। তো এখন ওই যে 70 লাখের মধ্যে কিন্তু আমি একজন। এখন আমি এটা করলাম কেন? আমি কিন্তু বুঝিনি যে আমি কি করবো। কারণ দুইটাই চাই, হাও চাই কিছু কিছু জিনিস, হা চাই কিছু না চাই। তো পৃথিবীতে কখনো এরকম রেফারেন্ডামের কথা শুনেছেন আপনি? আমি তো সেটাই আপনাকে বলি যে সংক্ষেপে একটা উত্তর দিই আপনার। বিশেষজ্ঞর দুটো সংজ্ঞা আছে, একটা হচ্ছে যে বিশেষভাবে, যেটা হচ্ছে যিনি বিশেষভাবে অজ্ঞ, বুঝতে পেরেছেন, বিশেষজ্ঞ। এখন এরা কি বিশেষভাবে অজ্ঞ? আপনি এটা বললেন, আমার খুব নিকট আত্মীয় আমাকে বলেছে বাংলাদেশ থেকে যে আমি যে হ্যাঁ না ভোটটা দিব, আপনি তো পড়েছেন, পড়েও নেই, সে বলতেছে আমি যে হ্যাঁ না ভোটটা দিব, আমি চারটা হ্যাঁ বলবো কেন, খেয়াল করেন। সে বলতেছে আমার তো যে কোনো এক জায়গায় না বলতে ইচ্ছা করতেছে, আমি কি করব তাহলে? ভেরি ভ্যালিড পয়েন্ট। কিন্তু বলতেছে আমি দুইটা একমত, দুইটা দ্বিমত, আমি তাহলে আমি কিভাবে এই ভোটটা দিতে পারি? খেয়াল করেন আপনি। ভয়ঙ্কর ভয়ঙ্কর। হ্যাঁ, এই যে ওরকম গল্পের মধ্যে পয়েন্ট সে দুইটা বলছে। প্রশ্নের, এই দুইটা প্রশ্নের কি একটা উত্তর হয়? এই যে একটা একটা কিন্তু জোকস আছে, আপনি কি সবসময় বলেন গল্প, আমি কিছু বলি। এক লোক বলতেছে আরেক ভদ্রলোককে, আচ্ছা ভাই, আগে যে আপনার বাড়িতে নিয়মিত আপনার বউ বউ আপনাকে পিটাতো, ওটা কি এখনো পিটায়? এখন এটা আপনি হা অথবা না দেখে উত্তর দিন। মানে আগে যে পিটাইতো এটা কি হ্যাঁ, আর এখন যে পিটাই এটা কি না, এটা বলতে হবে, তাই না? এখন এটা হলো একটা মুশকিল। কি হয় জানেন, আমি বলি আপনাকে, মানে এটা কিভাবে আমি এক্সপ্লেইন করবো, যে ধরেন আসলে কি সবকিছুর হ্যাঁ না উত্তর হয়? সবচেয়ে গভীরতম ভালোবাসা যখন মানুষের মধ্যে হয় তখন কি মানুষ হ্যাঁ না বলে? স্বামী যখন স্ত্রীকে জিজ্ঞেস করে আবেগ হয়ে যে তুমি কি আমাকে ভালোবাসো, সে যে নিরুত্তর থাকে, সেটাই তো সবচেয়ে বড় ভালোবাসা, তাই না? এখন আপনি এই এই যে, আমি মনে করি কি জানেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ নিরুত্তর হয়েছে, এইটা তাদের বুঝতে হবে। এবং অনেকে বলেন, এটা আমি তর্কের খাতিরে বলছি, যে বঙ্গবন্ধুর আমলেও সংবিধান সংশোধন হয়েছে, ওই আমলে সংবিধান সংশোধন হয়েছে, এই আমলে হয়েছে। হ্যাঁ হয়েছে, দুটো ধারা আছে, একটা কলমের আপনার সংশোধন, আর একটা অস্ত্রের হাতে সংশোধন। একটা কলম দিয়ে হয়েছে, একটা ব্যানর দিয়েছে। ব্যানর গুলোর বিরুদ্ধে আমরা বলছি, কলমেরটা আমরা বলছি না কিন্তু। এবং আপনার পরিবর্তন পরিমার্জন হতে পারে, সেই শব্দগুলো ব্যবহার না করে আপনি যখন সংশোধন বলছেন, পাঠায় সংশোধনী কারাগারে কাকে পাঠায়? আসামিকে। তা আমাদের সঙ্গে আসামি, তাকে সংশোধন করতে হবে, তাকে পরিবর্তন এবং পরিমার্জন তো করা যেতে পারে। হ্যাঁ, তাকে আপনি পরিবর্ধন করুন, পরিমার্জন করুন, পরিশীলিত করুন, আপনি সংশোধন পুরোটা করবেন। আরেকটা কথা আপনাকে আমি বলি, মানুষ কিন্তু এইবারে নির্বাচনে আমার যেটা মনে হয়েছে, এখানে একটু আমি আওয়ামী লীগের কথা বলবো, তারা নিন্দা মানে বলতে মানে এত পারছেন, ভাই তোমরা একটু কথা বইলো না, কারণ তোমাদের সময় 0% লোকও ভোট দিতে পারে নাই। যদি 30% লোকও সঠিকভাবে ভোট দেয়, ভোটটা কিন্তু হয়েছে। এবং মানুষের হৃদয়ের কথা পড়তে না পারার কারণে আজকে এই দুর্দশা হয়েছে। মানুষ ভোট দিতে চেয়েছে কারণ মানুষ দিয়েছে। এই মুক্তিটা সংবিধান সংশোধনের জন্য চায়নি, এই মুক্তিটা ছিল ওই পাথরটাকে সরিয়ে দেওয়ার জন্য। এখন ভালো কাজ যে কিছু ভালো কাজে যে আমি আপনি কথা বলছি, এটাও একটা ভালো কাজ, কিন্তু এই কথার মধ্যে যদি নোংরা থাকে, সেটা যদি আমাদের ভালো কথাগুলোকে ছাপিয়ে যায়, মানুষ তো এটা নেই, তাই না? এই জিনিসটা তারা কেন বুঝতে পারেননি আমি জানি না। এবং যখন পশ্চাদাপসরণের সুযোগ হয়েছে, সময় হয়েছে, তারা সকলে কিন্তু অ্যাপোলজেটিক বক্তব্য রাখছে, মানে ক্ষমার মতো বক্তব্য রাখছে। এইটা এত দেরিতে হয়েছে ভাই। ওই যে সাপ আর ব্যাঙের মধ্যে দূরত্ব, বুঝছেন তো? ব্যাঙ সাপেরে বলতো তুই এরকম আঁকা বাঁকা 40টা দিন মাইর খাবি।
তো সাপ খুব গর্ব করে বলতো বেটা আমার বিষ আছে, তোর বিষ আছে? তুই তো কারোরে কামড়াইতে পারস না, আমারে কেউ মারতে আসবে না। তো আরে বেড়াইতে 2-3 দিন পরে বেড়াই এসে দেখি কি সাপটা শটান সোজা হয়ে শুয়ে আছে। খুব খুশি হয়েছে, বলে আমার বন্ধু তো সোজা হয়ে গেছে। তো কাছে গিয়া বন্ধুরে নাইরা দেখে মারা গেছে। তো ব্যাং কানতে কানতে বলতেছে, দোস্ত সোজা হইলি মরার পর, মরার আগে তো সোজা হইলি না। বুঝছেন? এখন মরার পর সোজা হলে তো লাভ হবে না, সারা জীবন তো আঁকা মাকা চলেছেন ভাই। রাইট, রাইট। আচ্ছা, এখন কথা হলো যে শপথ তো হয়ে যাবে, আমরা মানে যে পাচ্ছি, সংসদ পাচ্ছি, সেখানে এক দলের অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকছে, তারা চাইলে যে কোনো সময় সংবিধান সংশোধন করতে পারবে। আবার ধরেন আজকে মন্ত্রিসভা গঠিত হবে হয়তো সন্ধ্যার দিকে। তো আপনার কি প্রত্যাশা, যে আপনি কি ধরনের একটা মন্ত্রিসভা চাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলি, বিএনপি এটা খুবই সৎভাবে বলতে হবে, অনেক অভিজ্ঞ মানুষ আছে। যেমন ধরেন আমার চট্টগ্রামের আমির খসরু মাহমুদ চৌধুরী কিংবা মঈন খান, ধরেন যে আমাদের কি নাম এই যে এই ফখরুল সাহেব। আমি ফখরুলকে সময় একটু এগিয়ে রাখি, এটা আমার একটা ব্যক্তিগত দুর্বলতা। এই কারণে রাজনীতি আমি করি নাই এবং তার রাজনীতি আমি সমর্থন সম্পূর্ণভাবে যে কথাটা আমি বলতে চাই, একজন পরিশীলিত ভদ্রলোক যদি আমরা বলি রাজনীতিতে, মির্জা ফখরুলের মধ্যে সেই গুণাবলী আছে। কিন্তু আপনার হয়তো মনে আছে যে আগে যিনি যারা পালিয়েছে তাদের সেক্রেটারি ব্যঙ্গ করে বলতো, পালাবো কোথায় ফখরুল সাহেব, আপনার গাড়িতে গিয়ে উঠবো, এই ধরনের ব্যঙ্গ করতেন উনি। আমি কোনোদিন এই ভদ্রলোককে আমি এই ভদ্রলোক প্রত্যুত্তর দিতে দেখিনি। উপেক্ষা করে একজন মানুষকে ছোটা যায়, উপেক্ষা করে যে বড় হওয়া যায়, এটা কিন্তু মির্জা ফখরুল বারবার প্রমাণ করেছেন। এবং তাই যদি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা যায়, আমি মনে করি কি, ধরেন রাষ্ট্রপতি বানালে হ্যাঁ একজন ভদ্রলোক রাষ্ট্রপতি পাওয়া যাবে, এটা কিন্তু আমার মনে হয় তাকে অন্য কাজে লাগালে বিএনপি লাভবান হবে বলে আমার মনে হয়, তাকে গুরুত্বপূর্ণ। এবং আপনি যেটা বললেন, আপনার ওই যে শিক্ষামন্ত্রী ছিলেন মিলন, তারপরে আপনার ওই যে ভারতে চলে গেলেন যে সালাউদ্দিন সাহেব, আরো অনেক ছেলে আপনি জানেন, আমাদের আব্দুল্লাহ আল নোমানের ছেলে অসাধারণ গান করে এবং দেখতেও শুধু একেবারে। আপনার এই ধরনের মানুষগুলোকে বিএনপি সামনে রাখলে আমার মনে হয় মন্ত্রিসভা খারাপ হবে না। এবং আর কথা হচ্ছে, ধরেন ওদের জন্য আমি আরেকটা কথা এটা হয়তো অনেকে বিতর্কিত মনে করতে পারেন, যে আপনি বললেন যে ফখরুল ইসলাম আলমগীরকে আপনার রাষ্ট্রপতি বানানো যায় কিনা, কিন্তু আপনি বানাবে কিনা, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা কথা বলেন তো আপনি, আমি যদি ভারতের কথাটা একটু উদাহরণ দিতে চাই। 2014 সালে বিজেপি যখন সরকারে, তারা যখন বিজয়ী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তারা যখন সরকারে আসলেন, তখন ওই সময় ভারতের কংগ্রেস মনোনীত রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি তো মানে আপনার খুবই কংগ্রেসের একজন মানে অনেক ত্যাগী নেতা। হ্যাঁ, ত্যাগী লোক। তো যখন উনি রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হওয়া সব মানে ভারতেও আমাদের মতোই, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি দল থেকে পদত্যাগ করবেন এবং উনি একজন নির্দলীয় ব্যক্তি হয়ে যাবেন। তখন বিজেপি কিন্তু প্রণব মুখার্জিকে সরায়নি। প্রণব মুখার্জি তার পুরো টার্ম কিন্তু বিজেপির সঙ্গে থেকেছে। ওনার পুরো মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর তারা অন্য রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছে। তো রাষ্ট্রপতির তো একটা মেয়াদ থাকে, এখন সেই মেয়াদ থেকে আপনি তাকে যদি সরাইতে পারেন, আপনাদের ক্ষমতা আছে, গাইড দিলে সরাতে পারেন। ওনাকে এদের তো এই ছাত্ররা সরানোর অনেক চেষ্টা করছিল, তখন তাদের বিএনপি আটকে ছিল না, এখন আমরা সরাবো না। তাহলে এই রাষ্ট্রপতির মেয়াদ সম্পূর্ণ করতে দিলে অসুবিধা নেই। আপনাকে আমি যখন প্রণব মুখার্জির কথা বললেন, যখন সরকার পরিবর্তন হলো তখন প্রণব মুখার্জিকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এখন কিভাবে করবেন। তখন প্রণব মুখার্জি বলছিল যে দস্তখত করা ছাড়া আর তো কোনো কাজ রাষ্ট্রপতির আমার একটা লাভ হয়েছে। বলছে কি? বলছেন হাজার হাজার বই আছে, এতদিন এগুলো পড়তে পারিনি, এখন পড়তে পারবো। বুঝছেন? বলে আমি এখন আস্তে আস্তে বইগুলি পড়তে পারবো, বিকশিত করতে পারবো, আর যা বিল আসবে সই করে দেবো। এখন আপনি যেটা বলেন, যদি সিরিয়াস আলোচনা যায়, ডেমোক্রেসি তো সেটাই না, আপনাকে এবং তিনি তার মেয়াদ পর্যন্ত থাকা
এবং তাকে নেওয়া, অ্যাপ্রুভাল নেওয়া, এটা হচ্ছে ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি চলিনি বলে আমাদের মধ্যে সংশয়, আমাদের মধ্যে দ্বিধা, এবং আমাদের রাষ্ট্রপতি যারা নির্বাচিত হয়েছেন ইতোপূর্বে, রেসপেক্ট, তাদের কথাবার্তাও তো আমাদের কাছে সন্দেহজনক। প্রিয়াঙ্কা চোপড়াও বলতে পারতো না, বলো প্রিয়াঙ্কা চোপড়া ঢাকায় আইছে, আমাকে একটু আইতে পারলো না, এরকম রসিকতা শুনেছি আমরা রাষ্ট্রপতির মুখ, তাই না? হ্যাঁ, আমি তো অশ্লীল ধরনের রসিকতা একজন রাষ্ট্রপতির কাছ থেকে আমরা নিশ্চয়ই কথা আশা করি। এই যে প্রণব মুখার্জির কথা বললাম, কিংবা ধরেন রাষ্ট্রপতি যারা শিক্ষা দীক্ষায় উন্নত বলে তাদের বক্তব্যের ম্যাচুরিটি, তাদের কাজগুলো রাষ্ট্রকে সমৃদ্ধ করেছে, সেই রাষ্ট্রপতি যদি ধরেন এখন যিনি রাষ্ট্রপতি আছেন তাকে মেয়াদ পূর্ণ দিলে গণতন্ত্রের একটা ধারা সম্পূর্ণ হবে। এখন তারা যদি বন্ধ করে তাহলে তারা সরাতেও পারে, এটাও একটা ডেমোক্রেটিক প্রসেস। একটা কিভাবে এখন দেখার বিষয় আর কি। জি, আরেকটা ব্যাপার আমি নতুন, যেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, যে তারেক রহমান সাহেব মানে বিজয়ের পর, বিজয় অনেক বড় বিজয়, ভূমিধস বিজয়ের পর দেখলাম গতকালকে উনি যে ওরা প্রধান প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি ওনার বাসায় গেলেন, বাসায় যে ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন, এবং আরেকজন যে তৃতীয় স্থানে যে দলটা আছে সেই এনসিপি, তারও যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, তারও বাসায় গেলেন। আমি এর আগে কখনো বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা আমার নজরে পড়েনি, আপনিও নিশ্চয়ই শুনেন। এটা কি আপনার মনে হয় যে আমাদের দেশে একটা নতুন পলিটিক্যাল কালচার শুরু করতে পারে? আমি আপনার এই অনুষ্ঠানে আগেও বলেছি, মানে তারেক রহমান এসেছেন লন্ডন থেকে, ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রের সূতিকাগার, ইংল্যান্ডই শিখিয়েছে পৃথিবীকে গণতন্ত্র, সেখান থেকে হয়তো তিনি কিছু শিক্ষা লাভ করেছেন এই তার, এবং বিরোধী দলের নেতা হয়েছেন। আমি আপনি ভিন্ন যত্ন করি না, তারাও জিতে এসেছেন, তাদের সাথে দেখা করা বা আরো তাদের সাথে দেখা করেছে, এটা তো একটা রাজনৈতিক শিষ্টাচার। এই শিষ্টাচারটা যদি আমাদের দেশে বলবৎ থাকে, এখন যদি আওয়ামী লীগ ভোটে দাঁড়াতো এবং হেরে তো আওয়ামী লীগের নেতার বাড়িতে যেতেন, আমরা হয়তো খুশি হয়ে যেতাম, কিন্তু ওইখানে যাওয়াতে আমরা খুশি হতে পারিনি। এইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের প্রতিবন্ধকতা। কিন্তু উনি যে শিষ্টাচারটা দেখিয়েছেন, এই শিষ্টাচারটা আমি মনে করি গণতন্ত্রের জন্য সুখকর। এটার মাধ্যমে উনি ছোট হননি, এটা হলেন, এবং যাদের কাছে গেছে ধরেন তারা তো পরাজিত হয়েছে অলরেডি, এবং তাদের মধ্যে আপনার ধরেন জামাতের যে আসনের নিশ্চয়তা ছিল, এনসিপি সম্পর্কে ধরেন মন্তব্য করা নিষ্প্রয়োজন আমি মনে করি, কিন্তু জামাত একটি শক্তিশালী দল, সেখানে গিয়ে কথা বলেছেন সংসদের কিভাবে তারা হয়তো আগামীবারে ডিল করবেন। এই যে একটা ওপেনিং, আমি বলবো যে ওপেনিং, ধরেন ইংরেজিতে একটা কথা আছে, যদি আমাকে জিজ্ঞেস করেন হাউ আর ইউ, এবং আমি যদি আমি বলি আই এম গুড, কারণ আমি আলোচনাটা করলাম, আপনাকে জিজ্ঞেস করলাম না যে হাউ আর ইউ। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করতাম হাউ আর ইউ, ইটস ওপেনিং কনভারসেশন, তখন আপনিও উত্তর দিতেন আছি, তো বলেন দেখি আর কি খবর। কিন্তু আপনি যেই জিজ্ঞেস করলাম তুই ভালো আছিস, আমি আর আপনাকে আগাইতে দিই নাই। হ্যাঁ, এই ক্লোজ কনভারসেশনের চাইতে ওপেনিং কনভারসেশনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে। এবং এখানে একটা ব্যাপার আছে, ধরেন এই আমাদের দেশে স্বর্গ নরকের টিকিট বিক্রির একটা ব্যাপার ছিল না, ওরা তো যে কোনো পারেনি। আমি মনে করি কি, এখানে একটা ছোট্ট জোকস আমি বলি, আমি কোনো রাজনৈতিক দলের বলছি না, স্বাভাবিক ভাবে বলছি আর কি। আপনার কলকাতায় এক জ্যোতিষীর কাছে তো গিয়ে, ভাই আমার হাতটা দেখেন, পরে জিজ্ঞেস করছে ভাই কি স্বর্গে যেতে পারবো? তো জ্যোতিষী বলছে হ্যাঁ কেন, করে দিচ্ছি। বলছে বলেন কি? হাতটা দেখে বলছে স্বর্গের একদম বিশিষ্ট জায়গা, বলছে এটা তোমারে দিয়ে দাও, মৃত্যু এটা তোমার জন্য নিশ্চিত। তো লোকটা বলতেছে আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ, এবার আমার দক্ষিণা দাও। বলছে দক্ষিণ না, স্বর্গের এত বড় একটা জায়গা দিছি বেটা, দক্ষিণা দিবি না? আমার কয় কি, কয় যে ধর্মতলার মোড় যেটা, ওইখানে যে মাঠটা আছে এটা আপনারে দিলাম। আর একটা বলে যে ওই যে কলকাতা যে এখানে আছে এটা আপনারে দিলাম। বলে হারামজাদা আমার সাথে তুই ফাজলারস, তোর বাপের জায়গা যে তুই আমারে দিলি, সব কি আপনার, আপনি আমারে দিলেন, এটা কেমনি দিলেন আপনি?
না, এবার আমাদের নির্বাচনে তো এরকম অনেক বেহেস্তের টিকিট বিক্রি করা হয়েছে, কিন্তু ওইটার জি প্রতি মানুষের লোভ একটু কম মনে হতো। আমি ভেবেছিলাম সবাই বোধহয় ঝাঁপিয়ে পড়বে, একটু লোভ কম। এটা এটা জানেন, আমরা অনেক জাতি সবকিছুকে আমরা সস্তা করে ফেলি। হয়তো বলছে ছিল এক জিনিস, ওইটা হয়ে গেছে আরেক জিনিস, এবং এটা মানুষের কাছে এটাই হবে। আমার তো মনে হয় ধরেন এইটাও ব্যাপার, এবং নারী শক্তিকে যারা উপেক্ষা করেছে বাংলাদেশে তারা টিকতে পারেনি, এটা কিন্তু মানতে হবে। মানে আমাদের দেশের নারীকে অপমান করলে সেই উত্তরটা কিন্তু ঠিক ঠিক ভাবে ফিরে আসে। এই মাথায় রাখতে হবে সব দলকে, আমার মনে হয় যে আমরা ঘরেও দেখছি বাইরেও দেখছি বাঙালি নারীদের একটা শক্তি আছে। সেই শক্তির কথা আমি বহুবার বলেছি এই আলোচনায়, এবং আমি এখন ওই শক্তি জাগ্রত হয় এবং ওই শক্তি যদি প্রতিবাদ করে কিন্তু ওরা পারে না, এবং ওরা নীরবে সেটা জানিয়ে দেয়। এবারও তাই জি, আসলে আরো একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে যে ওনারা আমি জানি না এটা কেন করলেন, যে ওনার দলের নাম হলো জামাতে ইসলাম। তার মানে ইসলাম কায়েম করার জন্য কিন্তু ওরা কাজটা করতেছেন, দলটা করেছেন তারা, ইসলামী শাসন প্রবর্তন করবেন, অমুক করবেন, তো বলতেছেন। আবার ওনারা খুলনা একটা আসনে একজন হিন্দু ভদ্রলোককে নমিনেশন দিয়েছেন। হিন্দু ভদ্রলোকের মাধ্যমে কিভাবে ইসলাম কায়েম করবেন এটা আমার কাছে ক্লিয়ার না। আবার হিন্দু ভদ্রলোক উনি ওনার ধর্মকে ছেড়ে যদি ইসলামই কায়েম করবেন, তাহলে ধর্ম ত্যাগ করে আসেন, অসুবিধাটা কি? বাট এই জিনিসটা কিন্তু আলটিমেটলি যে আসলে তাকে নমিনেশন দিয়েছিলেন ওইখানে কিন্তু এই যাবৎকালে আমার যতটুকু আমি জানি কোন মুসলিম জয়লাভ করতে পারেনি। একবার মাত্র, একবার মাত্র 96-এ শেখ হাসিনা ওখানে দাঁড়িয়েছিলেন এবং উনি জিতেছিলেন। জিতে ওনারা এবার সরকার গঠন করেছিলেন। সরকার গঠনের পর ওই অস্ত্রটা উনি ছেড়ে দিয়েছেন এবং উপনির্বাচন হয়েছে। উপনির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে একজন মুসলিম ভদ্রলোককে নমিনেশন দেওয়া হয়েছিল। তখন ওই মুসলিম ভদ্রলোক হেরেছেন আরেকজন স্বতন্ত্র হিন্দু ক্যান্ডিডেটের কাছে। হিন্দু আছে, হ্যাঁ। এইবারই প্রথম জামাতের হিন্দু ক্যান্ডিডেট ওখানে হেরে গেলেন একজন মুসলমান ভদ্র। আমি ধর্মীয় বিভেদটা আনা উচিত হয় নাই, কিন্তু আমি হ্যাঁ অবস্থাটা ব্যাখ্যা করার জন্য বলছি। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে এইভাবে মানে ওই অভিনয় করে হয় না বোধ হয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, ঈশ্বর আল্লাহ গড বুঝেছে ধান্দাটা কি। ওই ধান্দাকে তো করা যাবে না, জড়িত করা যাবে সরলতাকে। আপনি ধান্দা তো লুকাতে পারবেন না তার কাছে। সমস্যা, ধর্ম তো যার যার অন্তরে থাকবে, তাই এটাকে আপনি ধান্দায় নিয়ে আসছেন কেন? এই জায়গাটাতে প্রবলেম হয়ে গেছে আর কি। যা হোক, তারপরেও আমরা নির্বাচন যেটা পেয়েছি, আপনি যেটা বললেন যে আসলে কিন্তু ভোট দিতে পারে অনেকেই খুব আনন্দ পেয়েছে, এবং ভোটের যে পরিবেশ, আমি কালকে গিয়েছিলাম, আমি তো নিজে ভোট দিয়েছি পরশু 2 দিন আগে, পরিবেশটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আর একটু বেশি উপস্থিতি হলে হয়তো আরো একটু ভালো হতো। এবং আমার মনে হয় যে আওয়ামী লীগের অনেকে হয়তো ভোট দেয়নি। আপনার কি মনে হয়? আমার মনে হয় 3টা কারণ আমার মনে হয়েছে এটা। কারণ হচ্ছে যে হ্যাঁ না জটিলতা, তারপরে ধরেন যে দীর্ঘ সময় না দেওয়ার যে ঐতিহ্য ইতিহাস, এগুলো মিলে মানুষ কনফিউজ। এটা হলো নাম্বার 1 আমার মনে হয়। আর নাম্বার 2 হচ্ছে আপনার, আপনি যতই আবাহনী আর ইস্টার্নের খেলা দেন, মোহনবাগান দেন, কোনোদিন জমবে না যতক্ষণ মোহন আর আবাহনীর খেলা না হবে। বুঝছেন? সাউথ আফ্রিকা, ইংল্যান্ডও শক্ত টিম, কিন্তু মাঠে মানুষ হয় না। পাকিস্তান ভারতের কাছে 15 বছর হারতেছে, কিন্তু ভারত খেলা হইলেই মাঠ। বুঝছেন আপনি? মাঠ ভোট মানে কি, মানে মিডিয়া ঝাঁপিয়ে পড়ে। ওইখানে একটা শক্তিশালী মোহামেডান খেলে, মানে আওয়ামী লীগ খেলে বা আবাহনী থাকলে খেলাটা জমতো। এইটা একটা কারণ। আর বলছে যে শেখ হাসিনার আহ্বান অনুযায়ী ভোট দিতে যায়, এইটা ভেরি ফিউ পার্সেন্টেজ, আই বিলিভ ভেরি ফিউ। এটার পরিবর্তে আমি করি ওইটা করেনি, আমার মনে নেই। আমার মনে হয়েছে আরেকটা জিনিস হচ্ছে, মানুষ এই পর্যন্ত যে মব ওইটা একটু সন্ত্রস্ত থাকাটাই স্বাভাবিক ছিল তাদের, যে গেলে কি হয়, আবার মারামারি হয় কিনা। তারপরে আরেকটা সংশয় করতে পারিনি, সেটা হচ্ছে ভোটের রেজাল্টের সংশয়, কি হতে, এই বিষয়টাও তো মানুষের মনে ছিল, যে আমি গেলেও যা হবে
হবে। এই বিষয়গুলো আমার মনে হয় 50% এই ভোটের পরে হয়তো ভবিষ্যতে যদি এই জাতীয় ভোট